নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সঙ্গে আমি সৈকত। শুরু করছি আজকের এই সময় অনুষ্ঠান। কংগ্রেসের গর্ব থেকেই তৃণমূল কংগ্রেসের উৎপত্তি। এমনকি তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক দলের নামের মধ্যেও রয়েছে কংগ্রেস। আর খুব স্বাভাবিকভাবেই কংগ্রেসই ভাবধারা তৃণমূল কংগ্রেসের মধ্যে জন্মগত থাকবে, এটাই স্বাভাবিক। পলিটিক্যাল পরিভাষায় যাকে বলা হয় ন্যাচারাল অ্যালাই, অর্থাৎ সহজ মিত্রতা বা সহজ বন্ধুত্ব। এখন প্রশ্ন হচ্ছে, বিগত কয়েক বছর ধরে বিভিন্ন ইস্যুতে, রাজনৈতিক ইস্যুতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের মতানৈক্য চলছে। না, সব ক্ষেত্রে যে অমিল এমনটা নয়, বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে অম্ল মধুর সম্পর্ক। সকালে মিল তো বিকেলে গোসা। আমরা সাম্প্রতিক কালে যদি দেখি যে লোকসভা নির্বাচনের আগে রাজ্যে যখন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সেই সময়ও আমরা দেখছি যে রাহুল গান্ধীর বঙ্গ সফর নিয়ে এক প্রকার দুই দলের মধ্যে চাপানুতর চলেছে। ভোটের সময়ও সেই চাপানুতর বহাল। কিন্তু ভোট পরবর্তীতে গতকাল আমরা দেখলাম সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর রাহুল গান্ধী দুজনে বসে আলাপচারিতা করছেন সংসদে। কিন্তু তার 24 ঘন্টা আগে দুই দলের মধ্যে যথেষ্ট মতানৈক্য ছিল। কি কারণে? যে স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে একতরফা কে সুরেশকে প্রার্থী করেছে কংগ্রেস। যেহেতু ইন্ডিয়ার প্রার্থী, তাই আলোচনা করা উচিত ছিল। কিন্তু তারপরে এই ছবি সামনে আসে। আজ স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে আমরা যখন দেখি যে সমস্ত বিরোধী রাজনৈতিক দল একত্রিতভাবে তারা লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছিলেন, ঠিক সেই সময় আবার সম্পর্কে ফাটল, আবার হোঁচট সম্পর্কে। কি হলো, কি ঘটলো? দুই দলের বক্তব্যের মধ্যে আকাশ পাতাল তফাৎ কেন? চলুন আপনাদেরকে দেখাই প্রতিবেদনে। সংসদের শুরুতেই সংঘাত। 1952, 1967, 1976-এর পর 2024 নজিরবিহীনভাবে স্পিকার নির্বাচনে এবার প্রার্থী দেয় ইন্ডিয়া শিবির। ওম বিড়লার পাল্টা প্রার্থী করা হয় কে সুরেশকে। কংগ্রেসের পক্ষ থেকে একতরফা স্পিকার পদপ্রার্থী ঘোষণাকে ভালোভাবে নেয়নি ইন্ডিয়া ব্লকের শরিকরা। কে সুরেশের মনোনয়নেও তৃণমূলের স্বাক্ষর ছিল না। সূত্রের খবর, রাতেই তৃণমূল সুপ্রিমোকে ফোন করে কথা বলেন রাহুল গান্ধী। সকাল 11টায় সংসদে শুরু হয় স্পিকার নির্বাচন প্রক্রিয়া। সংসদে ধ্বনি ভোটে স্পিকার হিসেবে নির্বাচিত হয় এনডিএ প্রার্থী ওম বিড়লা। Those in favor may say aye. Those against may say no. I invite Sri Om Birla to occupy the chair. ওম বিড়লাকে নিয়ে গিয়ে স্পিকারের আসনে বসান নরেন্দ্র মোদী। माननीय सदस्यगण, 18वीं लोकसभा हमारे एक नए विजन और नए संकल्प की सभा होनी चाहिए। 18वीं लोकसभा हमारे रचनात्मक चिंतन एवं नूतन विचार की सभा होनी चाहिए, जिसमें उच्च कोटि की संसदीय परंपरा स्थापित हो, पक्ष प्रतिपक्ष की मर्यादित सहमति असहमति की अभिव्यक्ति हो और विकसित भारत के संकल्प को पूरा करने के लिए इच्छा शक्ति के साथ ये संकल्प काम करे। স্পিকার নির্বাচনের পরেই তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তোলেন, কোন সাংসদ ডিভিশন চাইলে প্রোটেম স্পিকারকে অনুমতি দিতে হবে। লোকসভা ফুটেজে আপনারা পরিষ্কার দেখেছেন, শুনেছেন, বিরোধী দলের বহু সদস্য ডিভিশনের কথা তুলেছিলেন। ভোট ছাড়াই প্রস্তাব গৃহীত হয়। প্রমাণ হয়ে যাচ্ছে বিজেপির কাছে সংখ্যা নেই। এটা বেআইনি, অনৈতিক ও অসাংবিধানিক। नियम कहता है कि 500 लोगों के अंदर एक आदमी भी अगर डिवीजन मांगे तो आपको डिवीजन देनी पड़ती है। ये नियम है। भाई कांग्रेस से भी मांगे, बहुत सारे पॉलिटिकल पार्टीज है, बहुत सारे पॉलिटिकल पार्टी से मांगेंगे। आप मुझे प्रश्न कर रहे हैं, प्रश्न करने से पहले लोकसभा का फुटेज एक बार देख लीजिए। और रूल्स ये कहता है कि एक मेंबर भी डिवीजन मांगे तो आपको डिवीजन देनी पड़ेगी। बट दिस इज अगेंस्ट द रूल, दिस इज इमोरल, दिस इज अनएथिकल एंड दिस इज अनकॉन्स्टिट्यूशनल। এ নিয়ে কংগ্রেসের সঙ্গে ফের বিবাদ প্রকাশ্যে।
অভিষেক ভোটাভুটি অর্থাৎ ডিভিশনের দাবি করলেও কংগ্রেস ডিভিশন চায়নি। জয়রাম রমেশ এক্স হ্যান্ডেলে বলেন, ভয়েস ভোট দেওয়ার পরেও ইন্ডিয়া জোটের দলগুলি ডিভিশনের জন্য আওয়াজ তুলতে পারত, কিন্তু তারা তা করেনি। कहने में और करनी और कथनी के बीच में जमीन आसमान का फर्क है। जब हमने कहा कि हम डिवीजन मांग कर सकते थे, पर हमने नहीं किया क्योंकि हम चाहते थे कि एक आम सहमति बने, एक माहौल बने। राहुल जी का भाषण भी अगर आप सुनेंगे, वही तो इसी भावना के साथ उन्होंने अपना भाषण दिया कि हम आपको सहयोग करेंगे, हमारी आवाज को आप मौका दीजिए, हमारी आवाज को मत दबाइए। तो इस माहौल में हमने डिवीजन मांगना हमने उचित नहीं समझा। কংগ্রেস কেন ভোটাভুটি চায়নি? বুধবার এনডিএর সংখ্যা 293 এর সঙ্গে যোগ দেন অন্ধ্রপ্রদেশের ওয়াইএসআর কংগ্রেসের 4 সাংসদ। অঙ্কের হিসাব বলছে ভোটাভুটিতে বিড়লা 297টি ভোট পেতেন, কিন্তু অভিষেক চেয়েছিলেন হার জেনেও ময়দানের লড়াই করতে। ওম বিড়লাকে কেন মানতে চাইছে না বিরোধীরা? 17তম লোকসভায় শীতকালীন অধিবেশনে 141 জন বিরোধী সাংসদকে সাসপেন্ডের প্রসঙ্গ এদিন ভাষণে তোলেন রাহুল গান্ধী, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। একাধিক বিলে বিরোধীদের অংশগ্রহণের সুযোগ না দেওয়ার অভিযোগ। যদিও ওম বিড়লা প্রশংসা করে এদিন সংসদে মোদি বলেন, আমার বিশ্বাস 18তম লোকসভাতেও আপনার নেতৃত্বে সফল হবে, নতুন উচ্চতায় পৌঁছবে। এবং প্রধানমন্ত্রী আরও বলেন, আপনার নেতৃত্বেই 17তম লোকসভায় নারী শক্তি বন্ধন, জম্মু কাশ্মীর পুনর্গঠন, ভারতীয় ন্যায় সংহিতা, ডিজিটাল পার্সোনাল ডেটা বিল, মুসলিম মহিলা বিবাহ অধিকার সংরক্ষণ, ট্রান্সজেন্ডার প্রোটেকশন বিলের মতো গুরুত্বপূর্ণ বিল পাশ হয়ে আইন তৈরি হয়েছে। अमृत काल के इस महत्वपूर्ण कालखंड में दूसरी बार इस पद पर विराजमान होना बहुत बड़ा दायित्व आपको मिला है कि आप आने वाले 5 साल हम सबका मार्गदर्शन भी करेंगे। हमारे शास्त्रों में कहा गया है कि विनम्र और व्यवहार कुशल व्यक्ति सफल सहज रूप से होता है, और आपको तो उसके साथ साथ एक मीठी मीठी मुस्कान भी मिली हुई है। आपके चेहरे को ये मीठी मीठी मुस्कान पूरे सदन को भी प्रसन्न रखती है। ধনী ভোটে ওম বিড়লা জিততেই লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেন, বিরোধীরা জনগণের কণ্ঠ, আশা করি কথা বলতে দেবেন। একই সঙ্গে স্পিকারকে পক্ষপাতহীন হওয়ার পরামর্শ রাহুলের। I'd like to congratulate you on behalf of the entire opposition, on behalf of the India Alliance. This House represents the voice of India's people. Speaker sir, it is very important that cooperation happens on the basis of trust. It is very important that the voice of the opposition is allowed to be represented in this House. স্পিকার পদে বসেই কংগ্রেসকে 1975 সালের এমার্জেন্সি নিয়ে খোঁচা ওম বিড়লার। পাল্টা সংসদে বিক্ষোভ ইন্ডিয়া শিবিরের সাংসদদের। পাল্টা এমার্জেন্সি জারির সিদ্ধান্ত নিয়ে কংগ্রেসের কাছে ক্ষমা চাওয়ার দাবিতে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরা। ये सदन 1975 में देश में आपातकाल इमरजेंसी लगाने के निर्णय की कड़े शब्दों में निंदा करता है। इसके साथ ही हम उन सभी लोगों की संकल्प शक्ति की सराहना करते हैं जिन्होंने इमरजेंसी का पुनर्विरोध किया, अभूतपूर्व संघर्ष किया और भारत के लोकतंत्र की रक्षा का दायित्व निभाया। भारत के इतिहास में 25 जून 1975 के उस दिन को हम हमेशा काले अध्याय के रूप में जाना जाएगा। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে যারা রয়েছেন আজকের আলোচনায়, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র মণিকাঞ্চন পাল। মণিকাঞ্চন দা, আপনাকে স্বাগত। রয়েছেন মৃত্যুঞ্জয় পাল, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। মৃত্যুঞ্জয় স্বাগত। চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস মুখপাত্র। চন্দন দা স্বাগত আপনাকে। এবং রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বজিৎ দাস। বিশ্বজিৎ দা, আপনাকেও স্বাগত। আমি প্রথমেই আজকে কংগ্রেসের কাছে যেতে চাইবো। এই কারণে কংগ্রেসের কাছে যেতে চাইবো, আমাদের প্রতিবেদনের পর নিঃসন্দেহে এটুকু পরিষ্কার হয়ে গেছে যে আমার প্রথম প্রশ্নটা কি হতে পারে। খুব স্পষ্ট করে আমি প্রশ্ন করতে চাইবো যে রাহুল গান্ধীর বক্তব্যটা আমরা নিঃসন্দেহে মন দিয়ে শুনেছি। হিন্দিতে বক্তব্য, কিন্তু আমরা অনুধাবন করতে পেরেছি। তিনি বলেছেন যে
স্পিকার পদে ওম বিড়লাকে তিনি অন বিহাফ অফ মানে পক্ষ থেকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন এন্টায়ার ইন্ডিয়া মানে ইন্ডিয়া অ্যালায়েন্স বিরোধী অপোজিশনের সাইড থেকে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা খুশি নই। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন লড়াইটা করা যেতে পারত, কংগ্রেস ডিভিশন চেয়েছে। কিন্তু কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলছেন যে আমরা ডিভিশন চাইনি, কারণ যে কোনো লাভ হতো না। স্পষ্ট ইঙ্গিত দুই দলের মধ্যে ফাটল। যে দুটি দল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে দেশবাসীর আশা, দুই দলের প্রথম অ্যাপিয়ারেন্সেই ফাটল স্পষ্ট। তোমাকে আমি শুরুতে যেটা বলি সেটা হলো যে রাহুল গান্ধীর যে বক্তব্য, সেই বক্তব্যটা খুব সার্বিক অর্থে একজন বিরোধী দায়িত্ববান নেতার বক্তব্য। এবং আমার ব্যক্তিগতভাবে মনে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলতে চাইছেন সেটা একটা প্রশ্ন, যে প্রশ্নটা ডিভিশন চাওয়ার প্রশ্ন, এবং সেখানে একটা মিস ইন্টারপ্রিটেশন হতে পারে। কারণ জয়রাম রমেশের কথা থেকে তুমি আশা করি বুঝতে পারছো যে এখানে অন দ্য হোল যে বিরোধী বা ইন্ডিয়া জোটের যে ভূমিকা, তার বিহাপে শুধু কংগ্রেসের নেতা নন, তার বিহাপে বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধীর বক্তব্য সুস্পষ্ট। একটা জিনিস আমি তোমাকে বলতে পারি, দেখো যখন ঠিক নির্বাচনের পরে যখন একটা লেম সরকার তৈরি হলো, এবং তুমি খুব ভালো করে জানো একটা দুর্বল সরকার, ঠিক তখন আমরা বারবার বলেছি যে কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া কিন্তু বিরোধী দলে একটা শক্তিশালী ভূমিকা পালন করবে, সেখানে কোনো সন্দেহ নেই। যদিও আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় তার রাজনৈতিক কৌশলে হয়তো কখনো মুম্বাই গেছেন, কখনো অখিলেশ যাদবের সাথে কথা বলেছেন, কিন্তু একটা জিনিস আমরা বারবার বলছি যে ইন্ডিয়াতে কংগ্রেসের নেতৃত্বে এটা কিন্তু কেউ অস্বীকার করছে না, অন্য জোটের যেসব শরিক মতান্তর থাকতে পারে, কিন্তু আলটিমেট ঘটনাটা কি ঘটেছে, রাহুল গান্ধী যখন বক্তব্য রাখছেন তুমি দেখলে সার্বিকভাবে হাততালি দিয়ে সম্ভাষণ করে টেবিল চাপড়ে সম্ভাষণ করা হচ্ছে। আমরা যেটা আশা করি স্পিকারের কাছ থেকে, কিন্তু ন্যাচারাল অ্যালাই তৃণমূল কংগ্রেস আপনাদের নামের মধ্যেও আপনাদের অস্তিত্ব, তাদের মনটা পড়ে দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভের কারণটা কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুরুত্ব দিচ্ছেন তো আপনারা? আমি শুধু এটুকু জানতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভটা কি অনুধাবন করতে পারছেন? খুব স্বাভাবিক, আমরা এটাও খুব স্বাভাবিক বুঝতে পারি। সেটা হচ্ছে জোটের একটা নির্দিষ্ট ধর্ম থাকে। যেমন ধরো আজকে এসপির নির্দিষ্ট কারণ থাকতে পারে, যদি কোনো অভিযোগ থাকে অবশ্যই কংগ্রেসের কাছে সে অভিযোগ জানাতে পারে, এবং সেটা স্ট্যালিনের ক্ষেত্রে, সেটা উদ্ধব ঠাকরের ক্ষেত্রে বা শরদ পাওয়ারের ক্ষেত্রে হতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ আ পার্ট, একটা থার্ড ইনস্ট্রুমেন্টাল ভূমিকা তো তৃণমূল কংগ্রেসের। প্রথম কংগ্রেস, তারপরে এসপি, সমাজবাদী পার্টি। এখন প্রশ্নটা হচ্ছে তার ওপিনিয়ন। আমার ব্যক্তিগতভাবে বলবো, আমি পরিষ্কারভাবে বলছি, রাহুল গান্ধীর নেতৃত্বে যেভাবে আজকে সভাটা, এবং স্বাভাবিকভাবে একটা সাপোর্টিভ নেশন ডেমোক্রেসিকে সামনে রেখে আমরা মেনেছি, মান্যতা দিচ্ছি, স্পিকারের বিরুদ্ধে আমরা প্রার্থী করিনি, তার কারণ আমরা একদম শেষ করে দিচ্ছি। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যে মন্তব্যটা করেছেন, আমার মনে হয় জোটের স্বার্থে উনিও বুঝতে পারছেন যে আমরা যদি ক্যান্ডিডেট করতাম, ইভেন ফাইটিংয়ে যেতাম, তাহলে আমরা হয়তো হারতাম, আমি ধরে নিচ্ছি সেখানে। কিন্তু বৃহত্তর ডেমোক্রেসির স্বার্থে এই প্রশ্নটা রয়ে গেল। আগামী দিন অবশ্যই এটা কারণ। আমার এটাই প্রশ্ন ছিল আপনার কাছে, যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপনাদের মেন লড়াই, আমি যতদূর এত শোক করে বুঝতে পেরেছি, বিজেপির বিরুদ্ধে যত বেশি তার থেকে অনেক বেশি নরেন্দ্র মোদী অমিত শাহকে সরানো আপনাদের টার্গেট ছিল। সেই নরেন্দ্র মোদীর কাছে রাহুল গান্ধী মাথা নত করে দিলেন, লড়াইয়ের ময়দানেই নামলেন না। এই অভিযোগটা তো খুব স্পষ্ট হয়ে যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবারও বলি মিস ইন্টারপ্রিটেশন, মাথা নতর প্রশ্ন কেন? আর শুধুমাত্র নরেন্দ্র মোদীজি বা অমিত শাহজির প্রশ্নটা আসবে কেন? বিজেপির বিরুদ্ধে লড়াই, প্রশ্নটা মাথায় রেখো, বিজেপির বিরুদ্ধে লড়াই। আমরা 2004-এ ক্ষমতায় এসেছি বিজেপির বিরুদ্ধে লড়াই করে। কেমন কেন শুধু অধীর চৌধুরীর মতো নেতা, যিনি এত কিছুর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মাথা নত করেননি, হেরে গেছেন কিন্তু মাথা নত করেননি, তিনি শেষ দিন পর্যন্ত লড়াইটা করছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। এমন বিরোধী দলনেতা দেখতে চান? নাকি আমি মৃত্যুঞ্জয় এমন বিরোধী দলনেতা দেখতে চাই যিনি মাঠে নেমেছেন, হুইসাল দিয়েছেন, প্রচুর লোকজন জড়ো হয়েছে, টিকিট কেটে লোক গ্যালারি ভরে গেছে, কিন্তু মাঠে নেমে বললেন না হেরে যাবো, আজকে আর খেলবো না, পরের দিন খেলবো? না, ব্যাপারটা প্রথম কথা হলো ব্যাপারটা সেরকম না। আমি বলি যে আজকে আপনি যে বক্তব্য নিয়ে যে কংগ্রেসের সাথে তৃণমূল কংগ্রেসের যে দ্বন্দ্বটা এই মানে স্পিকার নির্বাচন নিয়ে যেটা করতে চাইছেন, আমার কথা হলো যে দুটো জিনিস বুঝতে হবে। প্রথম কথা হলো যে আপনি যে বক্তব্যটা বললেন, তুলে ধরলেন রাহুল গান্ধী স্পিকারকে কংগ্রাচুলেট করেছে। আপনি যদি আমাদের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ওম বিড়লাকে প্রথমেই কিন্তু কংগ্রাচুলেট করেই তার বক্তব্য শুরু করেছে। এক
দ্বিতীয় কথা হলো যে বক্তব্যের সিমিলারিটিটা দু জায়গায় দেখতে হবে। রাহুল গান্ধীও যে এই কথাগুলো বলেছেন, আমাদের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় আজকে সেই কথাগুলোই সংসদে দাঁড়িয়ে বলেছেন যে মানে হাউস বিলংস টু অপোজিশন, ট্রেজারি বেঞ্চের ওপরই কিন্তু নির্ভর করে সংসদটা কিভাবে চলবে। সেখানে দাঁড়িয়ে স্পিকারের কাছে বারবার বলা হয়েছে যে আমাদের তরফ থেকেও, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আপনি যে 141 জনকে সাসপেন্ড করে দেওয়া হলো বা বিভিন্ন বিল পাস হয়েছে যেখানে একদম আলোচনা করা হয়। আমার কিন্তু ওই বক্তব্যগুলো নিয়ে কোনো আমি আসছি, পয়েন্টে আসছি। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি দুই দলের দুই নেতার বক্তব্যে বিরাট বড় বিরাট কোনো বড় গ্যাপ নয়। আমাদের কথা হলো যে লোকসভার কিছু নিয়ম নীতি এবং সৌজন্য, এই কথাটা আমরা বারবার তুলে ধরছি যে সৌজন্যের মাধ্যমে, যেটা আমরা গতকালও বলেছি আজকেও বলেছি, এই যে বলছেন সংখ্যা না থাকলেও লড়াই করা হয়, আপনি বলছেন পালিয়ে যাওয়া, এরকম ব্যাপার না। দুটো জিনিস নিয়ে তৃণমূল কংগ্রেসের আপত্তি ছিল। এক, ভারতীয় জনতা পার্টি যারা সৌজন্য দেখায় না, যারা কোনো আলোচনায় যায় না, যে আপনি যদি আলোচনা করতেন যে আমরা ওম বিড়লাকে চাই, বিরোধী দলের সাথে আলোচনা করতেন সমস্ত দল ইন্ডিয়া জোটের সাথে, তাহলে একটা জায়গায় যেত। এক, দ্বিতীয় কংগ্রেসের প্রশ্নটা আছে। কংগ্রেসের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল আপনারা যখন ইন্ডিয়া জোটের বড় শরিকের অনেক বড় দায়িত্ব থাকে, সেখানে আপনারা কোনো প্রার্থীর সাথে আলোচনা না করে, আমাদের সাথে মানে আলোচনা না করে তৃণমূল কংগ্রেসের সাথে একটা ক্যান্ডিডেট, আমি বলছি এরপরে কিন্তু আপনি যে বললেন যে তফাৎ বিতর্ক কিছুই নয়, অভিষেক, আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাহুল, আমি বা চন্দন, আচ্ছা এটা কংগ্রেস রমেশ বলছেন, আচ্ছা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি বক্তব্যটা শোনান, তাতে এক পরিষ্কার বলছে 500 জনের মধ্যে যদি একজনও ডিভিশন চায় আপনাকে কিন্তু ভোটাভুটিতে যেতে হবে। সেটা কতটা সাংবাদিক যদি বলে কতটা মানে জোরে চেয়েছে সেরকম নয়। আপনি যদি লোকসভার ফুটেজগুলো দেখেন তাহলে স্পষ্টতই দেখা যাবে বিভিন্ন দলের অনেকেই বিরোধী দলের মধ্যে থেকে এই ডিভিশনটা চাইছে। মৃত্যুঞ্জয়, আমার প্রশ্নটা তুমি হয়তো বুঝতে পারোনি। আমি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন ডিভিশন বিজেপি দিল না। হ্যাঁ অবশ্যই। এবার প্রশ্ন হচ্ছে তার মানে তোমরা ডিভিশন চেয়েছিলে। ডেফিনেটলি কংগ্রেসের অবস্থান হচ্ছে ডিভিশন চেয়ে লাভ নেই, তাই আমরা ডিভিশন চাই। কংগ্রেস চাইবে, রাগ কি কংগ্রেসের? আমরা জোটে আছি। আর সৈকত, এটা বুঝলে হবে না, মানুষকে গুলিয়ে দিলে হবে না। আমরা জোটে আছি, কিন্তু আমাদের চাওয়ার, আমরা যদি ডিভিশন চাই, কংগ্রেস নাও চাইতে পারে, কিন্তু ডিভিশন যদি তৃণমূল কংগ্রেস চায়, সেখানে লোকসভার নিয়ম হলো তোমাকে ভোটাভুটিতে যেতে হবে, ধনী ভোট নয়, তোমাকে ভোটে যেতে হবে। কোনো রাগ নেই না, আমাদের দেখুন একটা বিজেপির বিরুদ্ধে লড়াইটা চলছে, রাগ অভিমান এই সব রাজনীতিতে আজকের মানে কোনো বিষয় নিয়ে আমাদের মতান্তর থাকতেই পারে। আমি বলছি এটা তো মতান্তর হতেই হতে। আমি একটা সেকেন্ড নিচ্ছি। তোমার কি অপটিক তৈরি করবার এখানে উদ্দেশ্য? আমি খুব পরিষ্কার উত্থাপন করছি যে গোটা দেশবাসী, আমি আরো পরিষ্কার করে দিই চন্দন, আমি আরো পরিষ্কার করে দিই, আমি কোনো ইন্টেনশন নিয়ে শো করতে বসি, আমি আমার ইন্টেনশন আরো পরিষ্কার করে দিচ্ছি, আমি ইন্টেনশন পরিষ্কার করে দিচ্ছি, সুবিধা হবে, আমি পরিষ্কার করে দিচ্ছি। আমি খুব পরিষ্কার ইন্টেনশন পরিষ্কার করছি এই কারণে, গোটা দেশের মানুষ চেয়েছিলেন যে একটা শক্তিশালী বিরোধী, তাই তো কংগ্রেস তৃণমূল এত লোক ভোট দিয়েছেন যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একটা শক্তিশালী অপোজিশন থাকবে, যে অপোজিশন প্রথম দিন থেকে একেবারে কড়া আক্রমণে থাকবে, ময়দানে জিতুক না জিতুক মাঠে নেমে লড়াইটা হবে। আমি যতদূর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা অনুধাবন করতে পেরেছি, কিন্তু প্রথম দিনই ওয়াক ওভার দিয়ে দেওয়া হলো। এটা তো শুধু ইন্ডিয়ার চারটে লোক বসে আলোচনা করছে তা নয়, গোটা দেশের এত মানুষ যারা ইন্ডিয়াকে ভোট দিয়েছে তারা নিরাশ হয়েছেন কিনা সেটা ভেবে দেখেছেন? আমি যাচ্ছি, আমি বিরতির পর আবারও ফিরছি, চটজলদি আলোচনা, এই আলোচনায় ফিরছি, একটু সঙ্গে থাকবেন প্লিজ। ফিরে এলাম বিরতির পর, আর বিরতির পর ফিরে এসে আমরা যে আলোচনা করছিলাম, যে আমি যে প্রশ্নটা তুলছিলাম দুটি রাজনৈতিক দলের কাছে, তৃণমূল এবং কংগ্রেসের কাছে, যে শক্তিশালী বিরোধী কেন তৈরি হয়েছে ভারতবর্ষে, যে অনেক অংশের, একটা বড় অংশের মানুষ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারকে পছন্দ করেননি, তারা বিকল্প চেয়েছেন। কেন? যে অন্তত সংসদে গিয়ে আমার অপছন্দের কথাটা বা তাদের সিদ্ধান্তের অপছন্দের সিদ্ধান্তগুলো তারা যাতে জানাতে পারেন। কিন্তু প্রথম দিনই আমরা কি দেখলাম? প্রথম দিনই আমরা দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিভিশন চেয়েছিলেন, কংগ্রেস ডিভিশনের আবেদন করেনি।
কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে কংগ্রেস ডিভিশন চেয়েছে, সেই বক্তব্যটা রয়েছে। কিন্তু কংগ্রেসের এআইসিসির মেম্বার বলছেন আমরা চাইনি, আমরা জানি আমরা হেরে যাব, সেই জন্য চাইনি। হ্যাঁ, আমার কথাটা শেষ হোক। আমার বক্তব্যটা হচ্ছে এই জায়গায় যদি দুই দলের কাছে মনে হয়ে থাকে কোনো ফাটল নেই, আমার কোনো বক্তব্য নেই, কারণ আমার সেটাতে ইন্টারেস্ট নয়। আমার ইন্টারেস্ট হচ্ছে সেই মানুষগুলো যারা ইন্ডিয়া জোটকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পছন্দ অপছন্দের কথাগুলো জানানোর জন্য তাদেরকে সংসদে পাঠিয়েছেন, তারা কি খুশি হয়েছেন? আমি এটাই বিশ্বজিতের কাছে জানতে চাইবো। আমি বলবো একটা লাইন, মানে তুমি যে প্রশ্নটা কথা মনে রাখবে, তোমার কথাটা যে তুমি বলছো, আমি সেই লাইনটাই যাচ্ছি যে তুমি বলছো যে শক্তিশালী বিরোধী পাঠিয়েছে মানুষ ভোট দিয়ে ইন্ডিয়া জোটকে পাঠিয়েছে বিরোধী হিসাবে, শক্তিশালী বিরোধী হিসাবে। তাহলে কংগ্রেস যদি ডিভিশন চাইছে বা তৃণমূল, কংগ্রেস চাইছে না বা তৃণমূল চাইছে, তার চেয়ে বড় কথা যদি তৃণমূলও চেয়ে থাকে, তৃণমূলের যদি একটা সাংসদও চেয়ে থাকে, তাহলে প্রোটেম স্পিকারের নিয়ম ছিল ধনী ভোট না করে এটা ভোটাভুটি করা। আমি আবার বিশ্বজিৎ কংগ্রেসের ব্যাপার আসছে কেন? মানুষ কিন্তু এই প্রত্যাশায় ভোট দেয়নি। দীর্ঘদিন পরে লোকসভায় ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ইন্ডিয়া জোটের একটা সন্তোষজনক সংখ্যা মানুষের মনে অনেকটা আশা জাগিয়েছিল। কারণ এইটা নিয়ে খুবই বিতর্ক কয়েকদিন ধরে চলছে যে স্পিকার নির্বাচন গতকাল যখন ঠিক হলো যে দুটো পক্ষই স্পিকার দেবে, আমরা ইতিহাস ঘাঁটতে শুরু করলাম যে 1956 সালে মালভঙ্কার, 1967 সালে সঞ্জীব নীলম রেড্ডি, 1976 সালে ভগৎ যোশী, এরা নির্বাচন করে জিতে এসছে। আমরা এটাও দেখলাম যে 2014 বিজেপি শরিক দলের একজনকে ডেপুটি স্পিকার করলেন রীতি ভেঙে, 2019 সাল থেকে খালি রাখলেন, এবার বললেন ইন্ডিয়া জোটের কেউ ডেপুটি স্পিকার হবে না। এখনো পর্যন্ত মুশকিলটা কি জানো, মানুষ চেয়েছিল, আজকে ইন্ডিয়া জোট কি জানতো মানে এইটা তারা জিততে পারবে? তারা তো নিশ্চিত ছিল নির্বাচন হলে তারা হারবে। যদি ধনী ভোটেই স্বীকার করে নিতে হয় তাহলে প্রার্থী দিল কেন? আমার প্রশ্ন, এই কোয়ালিশন হিপোক্রেসি, আমি শব্দটা গুরুত্বপূর্ণভাবে বলছি, এই যে কোয়ালিশন হিপোক্রেসি, আমরা একসঙ্গে জোট করে একটা শক্তি, বিরোধী শক্তি প্রমাণ করব, ভারতবর্ষের গণতন্ত্রের যেটা বিউটি বলে আমরা দাবি করছি বারবার, তারা কেন নির্বাচনে যাবে না? তারা কেন ডিভিশনের কথা বলবে না? আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছে সে তো তার পলিটিক্যাল ম্যাচিউরিটির একটা ফসল। এক্স্যাক্টলি। আজকে যে পলিটিক্যাল ইমেজ ক্রিয়েশনের কথা, এই যে ভারতীয় জনতা পার্টি একটা সময় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে পাপ্পু বলে হাসি ঠাট্টা ব্যঙ্গ করত, আজকে সে বিরোধী দলনেতা, সে বলছে আজকে কংগ্রেস বা ইন্ডিয়া জোটের কারো প্রশ্ন তোলা উচিত ছিল ডিভিশনের, এবং সাক্ষাৎ পরাজয় জেনে তো কর্ণের মতো। যখন কে সুরেশকে দাঁড় করানো হয়েছে আমি বলছিলাম উনি পলিটিক্যাল কর্ণ, নিশ্চিত পরাজয় জেনে তিনি লড়তে এসছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পলিটিক্যাল ইমেজ এবং ম্যাচিউরিটির একটা পরিচয় দিলেন যে ভারতবর্ষের মানুষ দেখুক বিরোধী জোটের একটা শিরদাঁড়া আছে, নির্বাচন করবে, নির্বাচনে হারবে। না, আমার এখানেই প্রশ্ন থাকবে যে রাহুল গান্ধী কি তাহলে প্রথম দিনই ফেলিওর? আমি সোজা প্রশ্ন করছি, আমি জানি ভালো লাগবে না, আমি কেন এই কথাটা বলছি। প্রথম দিনই আপনারা এই মুহূর্তে দেখে নিন যে অমিত মালব্য তিনি টুইট করে বলেছেন এটা রাহুল গান্ধীর চতুর্থ ফেলিওরিটি, 2019 পর আবার ফেল করলেন। সৈকত, আমি তোমাকে বলি রাহুল গান্ধী পাপ্পু ইমেজ থেকে অনেকদিন আগে বেরিয়ে এসেছেন, যখন তিনি ভারত জোড়ো যাত্রা করেছেন, ভারত ন্যায় জোড়ো যাত্রা, তার কাছে প্রত্যাশা ছিল ভারতবর্ষের মানুষের, এই যে ফলাফল, সেই ফলাফলের প্রত্যাশা, আজকের দিনটা, ওই মুহূর্তটা, ধনীভোটটা মেনে নেওয়াটা ভারতবর্ষের মানুষ ভালো চোখে নিচ্ছে না। না, আমার এখানে একটা প্রশ্ন থাকবে, মানে রাহুল গান্ধী এটা করলেন কেন? আমি দেখছি আমি কিন্তু বারবার একটা কথা বলছি, আমি একটা না এক মিনিট, আমি বলছি রাহুল গান্ধী বিরোধী দল আছে, বিরোধী দল আছে, তৃণমূল কংগ্রেস জোট আছে, তৃণমূল কংগ্রেস আজ অপোজিশন যদি মানে ডিভিশন চায় তাহলে তো প্রোটেম স্পিকারকে আজকে ভোটাভুটি করতে হবে বাধ্য। তাহলে সেটা ধনী ভোটে গেল কেন? তাহলে সংসদীয় রীতিনীতি মানছেন না, ভোটাভুটি করতে হবে। আমি বলছি অসাংবিধানিক, সেটা তো বিজেপি করলো, প্রোটেম স্পিকার করলো। চারটে এক্সাম্পল দিতে পারি, যে চারটে এক্সাম্পল প্রমাণ করছে আমরা শেষ মুহূর্তে ভোট থেকে বেরিয়ে এসেছি, শুধু আমরা না, বিরোধী দলের বিভিন্ন কারণে, সেটা প্রেসিডেন্ট নির্বাচন, দাঁড়াও, শোনো, সেটা প্রেসিডেন্ট নির্বাচন হতে পারে, শোনো, সেটাও ইউনাইটেড ফোর্স, পুরোপুরি আলাদা, সেটাও আমি পরিষ্কার করছি, আমি বলছি এক মিনিট, আমি বলছি
পারে আমি বলছি বিশ্বজিৎ দা, আমরা সবাই জানি, যারা এই অনুষ্ঠান দেখছেন তারাও জানেন, রাজনীতি সম্ভাবনার শিল্প। সারা ভারতবর্ষ জুড়ে সিপিএম শূন্য হয়ে যাচ্ছে, ক্রমাগত তাদের সংখ্যা কমছে, যদি এবার একটা বেড়েছে সিপিএম এর। আমি বলছি যে প্রায় তলানিতে, তারপরেও কি সিপিএম রাজনৈতিক লড়াই করেনি? কেন লড়েছে? কেন? কারণ সম্ভাবনার শিল্প, যদি মানুষ বিশ্বাস করে। সৈকত, লড়াইটা শুরু হলো যখনই ক্যান্ডিডেট ঠিক হলো, নির্বাচন হবে, তখনই তো রাজনৈতিক ভাবে ঠিক করলাম লড়াই হবে। সেই জায়গা থেকে পিছিয়ে আসা এটা কৌশল। বিজেপি বাংলায় দোস্তি, দিল্লিতে কুস্তি যখন বলা হয় যে সেই কৌশলে দাঁড়িয়ে বলা হয় আগে যদি জানতাম, যদি নির্বাচনটা যদি একটা ডিভিশন থেকে নির্বাচন হতো, সেটাও তো কৌশল। মোটামুটি হতো। আগে সেটা চন্দনদা, কৌশল হতো, রাজনৈতিক চন্দনদা, কৌশল। চন্দনদা, এক মিনিট। আমি একটা প্রশ্ন চন্দনদাকে আমি করতে ইচ্ছে করছে। চন্দনদাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে। হ্যাঁ, চন্দনদা এক মিনিট, একটা প্রশ্ন, এক মিনিট। বিশ্বজিৎ দা, এক মিনিট। বিশ্বজিৎ দা, এক মিনিট। আমি চন্দনদা একটা প্রশ্ন আপনাকে না করে পারছি না, ভেবেছিলাম পরে করব। আমার প্রশ্ন হচ্ছে, আপনারা লড়লেন না শেষ পর্যন্ত, খুব ভালো ডিসিশন, আপনাদের ডিসিশন নিতেই পারেন, সবাইকে নিয়ে নিয়েছেন, মেনে নিলাম। কিন্তু দেশের যে মানুষরা আপনাদেরকে ভোট দিয়েছে তাদের মতামত নিয়েছেন? আমি কেন প্রশ্নটা করছি আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। বিজেপি তারা একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল বলে তারা যা খুশি সিদ্ধান্ত নিয়েছে, আপনারাই তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত অভিযোগ করছেন, আপনাদের বরখাস্ত করেছিলেন। এটা তাদের ঔদ্ধত্যের ফল ছিল, আপনারাই বলছেন। আপনারা ঔদ্ধত্য করে ফেললেন না তো? আজকে যারা যে মানুষরা আপনাদেরকে ভোট দিয়েছিল তাদের কাছে আপনাদের ডিসিশনটা ঔদ্ধত্য নয়, কিভাবে প্রমাণ পাবেন? আমি সরাসরি প্রমাণ করছি। প্রথমত তোমার অপটিক থেকে তোমাকে বেরোতে হবে, যে দৃষ্টিভঙ্গি থেকে দেখছো আমি মানুষের রায় নিয়ে রিপ্রেজেন্টেশন হতে পারে, সেই মানুষের প্রত্যাশা নিয়ে আমি পার্লামেন্টে যাচ্ছি। তার অর্থ এই নয় যে আমি ডেমোক্রেসির বিরুদ্ধে যাচ্ছি। রাহুল গান্ধীর বক্তব্য, এক মিনিট আমাকে ডিস্টার্ব করো না, আমাকে বলো না তুমি শক্তিশালী বিরোধীকে করেছো বলে। আমি দেশের শক্তিশালী বিরোধী জোটকে প্রশ্নটা করেছি। তোমার যদি অপটিক থাকে তুমি বারবার ডিস্টার্ব করবে, কিন্তু আমার অপটিকটাকে তুমি যদি বিশ্লেষণ করতে বলো সময় দাও। আমি তোমাকে যেটা বলতে চাইছি, আজকে বাস্তব অবস্থাটা কি? ইট ইজ আ সাপোর্ট অফ ডেমোক্রেসি। বারবার এই কথাটা বলা হচ্ছে। বেশ বললে টাইম কার্ভ হয়ে যাচ্ছে। রাজনীতিতে তাহলে একটা বড় কথা আছে, বৃহত্তর কোশ্চেন করবে। বাংলার রাজনীতিতে ছোট কোশ্চেন করো, ছোট উত্তর নাও। বাংলার বড় কোশ্চেন করে তুমি জনগণের রিফ্লেকশনের কথা বলছো আর নিজে অপটিক তৈরি করছো। আমি বাংলার রাজনীতিতে একটা কথা আকছারি শুনি, চন্দনদা একটা কথা আকছারি শুনি, ডাল মে কুছ কালা হ্যায়। আমার কেন জানি না বারবার আজকে মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়, আর ডালই পুরো কালা হয়। আমি জানি না, তবে মণিকাঞ্চন দা আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার জন্য আপনার, আমি জানি না চন্দনদা বলছে আমি এক চোখে দেখছি, কিন্তু আমি আজকের অনুষ্ঠানটা দু চোখে দেখছি। তাই ভাববেন না যে আপনাকে আমি কোনো সহজ প্রশ্ন করব। আমি প্রথম আপনাকে প্রশ্ন করব মণিকাঞ্চন দা, আপনারা মানুষের সমর্থন হারিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পৌঁছতে পারেননি কেন জানেন? নিঃসন্দেহে জানেন। আপনারা একতরফা সিদ্ধান্ত নিতেন, তাই মানুষ আপনাদেরকে ভোট দেয়নি। সেই ভুল আবার আপনারা করলেন প্রথম দিন থেকে। আপনারা তো জিরো হয়ে যাবেন, মানুষ তো ভোট দেবেন আপনাদেরকে। কেন ভোট দেবে? আপনারা একই ভুল করছেন, সংখ্যাগরিষ্ঠতা পাননি তাও একই ভুল করছেন। ধন্যবাদ সৈকতকে। শোয়ের প্রায় 32 মিনিট কেটে গেছে, তারপরে শাসক দলকে বলতে দেওয়া কেন্দ্রের। ধন্যবাদ। প্রথমত আপনাদের বলার সময় আমি ডিস্টার্ব করিনি, আশা করব আমিও যখন বলবো মাঝখান থেকে পাঁচফোড়নের কাজ করবেন না। নাম্বার 2, আজকে আমরা কি দেখলাম? বিষয় যেগুলো আলোচনা হচ্ছে যে আজকে 26শে জুন আর ভারতবর্ষের মুখে আপাতকালীন যে এমার্জেন্সি নেমে এসেছিল তার সেলিব্রেশন বা তাকে স্মরণ করা, সেলিব্রেশন বলবো না, তাকে স্মরণ করা হয়েছে পার্লামেন্টে। তো সুতরাং যারা আজকে করছে, শপথ নিচ্ছে কনস্টিটিউশন হাতে নিয়ে, তারা একবার চিন্তা করুক যে 1977 এমার্জেন্সি এনে সেই বাবা সাহেব আম্বেদকরের যে কনস্টিটিউশনের মূল মন্ত্র ছিল সেটাকে উড়িয়ে দিয়ে সেকুলারিজম এবং সোশ্যালিস্ট কথাটা ঢুকিয়েছিল। 352, 356 এবং 360 ধারার পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসন 6 মাস থেকে 1 বছর পর্যন্ত করা হয়েছিল। তো সুতরাং মানুষ দেখতে পাচ্ছে, সৈকতের প্রশ্নের উত্তর দিচ্ছি এবারে, মানুষ দেখতে পাচ্ছে যে কারা সত্যি কথা বলছে, কারা মিথ্যা কথা বলছে। আমরা হয়তো, আপনি এমন কথা বলছেন যে বিজেপি শাসিত কোন সরকার কোথাও কোনোদিন রাষ্ট্রপতি শাসন জারি করেনি। না, আমার বলাটা মনে হচ্ছে যে বিজেপি শাসিত সরকার কোনোদিন কোন রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেনি। তুমি প্রথমত 32 মিনিট পর কথা বলতে দিয়েছো, তারপরে যখন বলা শুরু করছি আমার বলাটা শেষ হোক, তারপরে আপনাকে প্রশ্ন করতেই হবে। অবশ্যই প্রশ্ন করব, অবশ্যই উত্তর দেব, আমি অবশ্যই উত্তর দেব। এই যে গত 10 বছর ধরে বারবার বলা হচ্ছে, কথা হয়নি। যখনই আস্থা ভোট
আনা হয়েছে, আস্থা ভোট হয়েছে পার্লিয়ামেন্টে, প্রধানমন্ত্রী যখন ভাষণ দিতে উঠছে তার কৃষি বিল বিরোধীরা ছিল না না কৃষি বিলে বিরোধীরা ছিল। এক মিনিট আমি বলছি, কৃষি বিলে বিরোধীরা ছিল, তখনই বিরোধীরা বেরিয়ে গেছে। 141 জন সাংসদ ছিল না, বিরোধীরা ছিল। আমাকে আমাকে আমার বিষয়টা রাখতে, আমি কারোর ভিতরে যাইনি, আমি কারোর ভিতরে যাইনি। আমার বিষয়টা হচ্ছে আজকে কেন তোমরা যে ডিবেটটা করছো, যে আজকে কেন স্পিকারের বিরুদ্ধে প্রার্থী এনেও ভোটাভুটিতে কেন গেল না, কারণ দুটো। এক হচ্ছে আমরা ভোটের আগের থেকে সব থেকে বেশি এই ইন্ডি জোটের মধ্যে মান অভিমান হয় তৃণমূল কংগ্রেসের সারা ভারতবর্ষে, কিছুতেই নাকি ওনাদের পাত্তা দেওয়া হয় না। অর্থাৎ হয় তুমি থাকো নয় তুমি থেকো না, কবাডি খেলছো কেন? আমরা দেখেছি যে দিল্লিতে মাঝখানে রাহুল গান্ধী বসে রয়েছেন, একদিকে সীতারাম ইয়েচুরি, একদিকে মমতা ব্যানার্জি বসে রয়েছেন, আর এখানে এসে এক একজন আরেকজনকে গালাগালি দিচ্ছে। সুতরাং জোটটা হয়নি। নাম্বার 2, আজকে আমরা পার্লিয়ামেন্টে কি দেখতে পেলাম, যখন ইলেকটেড স্পিকার এমার্জেন্সি নিয়ে ভাষণ দিচ্ছে, সবাই শুনছে, শোক পালন করা হচ্ছে, কংগ্রেস ওয়ালে নেমে এলো, পিছন দিক থেকে এসপি মানে সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, আরজেডি তারা কিন্তু আর ওয়ালে তাদের সাথে এলো না। অর্থাৎ কোথাও যেন কনফিডেন্স ছিল না রাহুল গান্ধী। এক মিনিট মণিকাঞ্চন দা, আমি আপনাকে একটা সোজা প্রশ্ন করছি, যে প্রশ্নগুলো এই তরফ থেকে আমি আপনাকে পারছি না এই প্রশ্নটা না করে থাকতে। আচ্ছা, আপনার এত কনফিডেন্ট, আপনারা তো 297 জন সাংসদ আজকে আপনাদের সমর্থনে ছিল, যদি ভোটাভুটি হতো, আমি অঙ্ক আপনাকে বলে দিলাম। আচ্ছা, 297 জন সাংসদ থাকার পরেও আপনাদের বুকে ধক হলো না যে ভোটিং মেশিনগুলো হাতে দিয়ে ভোটাভুটি করা, ধ্বনি ভোটে পাশ করলেন কেন? কোন মাপ, দাঁড়ান, কোন মাপকাঠিতে আমি বুঝবো যে বুঝে গেলেন প্রোটেম স্পিকার? কোন মাপকাঠিতে বুঝে গেলেন যে ধ্বনি ভোটে ট্রেজারি বেঞ্চ থেকে কম আওয়াজ আসছে, আর এদিকে কিসে মাপলেন এটা? আজকে যারা তর্ক করছে, কালকে তো লজিক, আরে ভাই বলতে তো দেবে। এনকেটিভি বাংলাতে শুধু লজিকের কথা হয়। খারগেজির বাড়িতে যখন কালকে বিকেলে বইটা, আমি যখন চ্যানেলে ছিলাম, ভোটিং করলেন না কেন? না সেইখানে কেন ডিভিশনের কথাটা আনা হলো না? আপনারাই জিততেন, কেন ভোটিং করলেন না? ওরা তো হেরে যেত গোহারা ভোটে। ভোটটা ভালো হতো, গোটা দেশবাসীর সামনে পরিষ্কার হয়ে যেত ইন্ডিয়া জোটের শক্তি নেই। কেন করলেন না ভোট? আরে ভোট এই কারণে করেনি যে পার্লামেন্টের সময় নষ্ট হবে, যে কাজটা এটা কোনো কথা নাকি পার্লামেন্টের সময় নষ্ট হবে? বিরোধীরা কেন ভোট চাইনি? আমরা ভোট চাওয়ার পরে, এক মিনিট সৈকত, ভোট চাওয়ার পরে বাজে কথা পার্লামেন্টের সময় নষ্ট হবে মানে এটা কি ধরনের কথাবার্তা? পার্লামেন্টের সময় নষ্ট হবে যেটা অভিষেক ব্যানার্জি ক্যামেরার সামনে বলছে, সেটা কেন খারগেজির বাড়িতে বলা হয়নি? কেন লিখিতভাবে সেখানে দেওয়া হয়নি যে তৃণমূল কেন এই রাজনীতি করছে? তুমি বুঝতে পারছো মৃত্যুঞ্জয়, আমি কেন প্রথমে তোমাদের কাছে গিয়েছিলাম? কারণ বিজেপির এটাই এখন অ্যালিবাই বা অ্যালিগেশন তোমাদের প্রতি, যে তোমরা একমত হয়ে, বিরোধীরা একমত হয়ে তোমরা চেঁচাতে পারো। আজকে শাসকের কাছে অ্যালিবাই, তোমাদের ঐক্যতা নেই। ঐক্যত এর উত্তর অভিষেক বন্দ্যোপাধ্যায় টিভি চ্যানেলের সামনে একই প্রশ্ন করা হয়েছিল। ইমার্জেন্সি ইস্যুতে আজকে সবাই তৃণমূল কংগ্রেস ভোট নিয়ে আলোচনা হচ্ছে, ভোট নিয়ে আলোচনা হচ্ছে, একটু বলতে দাও হোক। আরে ইমার্জেন্সি যখন উঠেছে, কংগ্রেস ইমার্জেন্সির জন্য সেটা নিয়ে বললে না। তোমরা কি এমার্জেন্সিকে সাপোর্ট করছো? তোমার বেলায় এই জোট ওয়াইএসআর কংগ্রেস নেই। আমি একটা কথা বলি, তোমরা যে নাম্বারটা দিচ্ছ, সৈকত নিয়ে সৈকতের প্রশ্নের উত্তর দাও। সৈকত যে এবার নাম্বারটা আমায় উত্তর দিতে দাও। আপ এই জোট থেকে আচ্ছা বেশ ওয়াইএসআর উত্তরটা নিয়ে উত্তরটা নিয়ে হ্যাঁ উত্তরটা নিয়ে আমি বললাম 7 মিনিট ধরে বললো, 32 মিনিটের পরে কিন্তু একবারও তোমার প্রশ্নের উত্তর দিল না। আমি পেলাম না, মানে তুমি পেয়েছো কিনা আমি জানি না। আমিও পাইনি। হ্যাঁ ঠিক। এবার বক্তব্য হলো যে আমরা একটাই কথা, তুমি যে বললো যে মানে ঐক্যবদ্ধভাবে যদি প্রার্থী হয়ে যদি দিতে পারতো তাহলে সুবিধা হতো, তুমি যে প্রশ্নটা বল, তার উত্তরও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের সামনে দিয়েছে ঠিক একই প্রশ্নের, যে একজনও যদি চায়, এবং কতটা জোরালোভাবে চেয়েছে, লিখিত দিয়েছে না মৌখিকভাবে বলছে, সেটা নয়। লোকসভার নিয়ম হলো একজনও যদি চায়, লোকসভার মেম্বার ওই হাউসে দাঁড়িয়ে তোমাকে ভোটাভুটি করতে হবে ডিভিশন চাই, সেখানে ধ্বনি ভোট হবে না। পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে চেয়েছে, তৃণমূল তো চেয়েছে, আরে তৃণমূল তো চেয়েছে, কংগ্রেস না চাক। আরে বাবা কংগ্রেস আমি ধরে নিলাম কংগ্রেস আপনাদের এলাই, আরে বাবা কংগ্রেস আপনাদের সঙ্গে ছিল আজকে, মেনে নিলাম। তৃণমূল তো চেয়েছিল, বারবার বলছি যে প্রোটেম স্পিকারের কাছে আমরা চেয়েছি। মৃত্যুঞ্জয় ফর ওয়ান্স আমি না একটা ইনপুট দিতে চাই। আমি এখানে, তুমি আমাকে অন্য কোনো প্রশ্ন করো না, তারপরে যত ডিসেকশন করো, আমি শুধু একটা ইনপুট দিতে চাই।
যেটা ঐতিহাসিকভাবে সত্য। আজকে 50 বছর সেলিব্রেট 50 বছর দুঃখ পালন করছে তো পার্লামেন্টে দাঁড়িয়ে জরুরি অবস্থায় কংগ্রেসের দুঃখ প্রকাশ এবং জরুরি অবস্থা। এক মিনিট, তুমি আমাকে তোমার কোনো কথার আমি উত্তর দিতে আসিনি। তুমি আমাকে বলতে দিচ্ছ না। চন্দনদার দুঃখ নেই, তুমি একটা কথা হ্যাঁ কি না, এমার্জেন্সির জন্য দুঃখ আছে কি নেই? তুমি আমাকে একটা কথা বলতে দেবে তো? আমার প্রশ্ন হচ্ছে পৃথিবীর বহু ঘটনা হ্যাঁ কি না এর মধ্যে নিহিত নয়, পারহ্যাপস বলে একটা কথা আছে। কিন্তু আমি তোমাকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে ভুলে যেও না 2001-এ কোন সরকার ছিল? বাজপেয়ীজির সরকার ছিল, বিজেপি সরকার ছিল। তো 1951 সালে পার্লামেন্ট যখন রেজলিউট করে, আরএসএস তখন ব্যান, এবং সেই 51-52 সালে প্রথম যে প্রস্তাব গৃহীত হয়েছিল মহাত্মা গান্ধীকে জাতির জনক হিসেবে আখ্যায়িত করে এবং তার জন্য শ্রদ্ধায় অবনত হয়ে আরএসএস এর নাথুরাম গডসেকে দায়ী করে, তার 50 বছর পূর্ণ ছিল কিন্তু 2001-এ একজন দাঁড়িয়ে উঠে বলেছিল? ভুলে গেলে চলবে ইতিহাস? কংগ্রেস তো দাঁড়িয়ে বলেছিল আমাদের দুঃখ প্রকাশ করছি যে প্রসেসে এটা এক্সেসিভ হয়েছে, নট জরুরি অবস্থা। আমার আজকের আলোচনার পর শুধু একটা কথা বলতে ইচ্ছে করছে, নরেন্দ্র মোদীর কথার সূত্র ধরে বলতে ইচ্ছে করছে, আমাদের পেছনে তাকানোর সময় নেই, আমাদের এখন সামনে এগোনোর সময়। বিকশিত ভারত, বিকশিত ভারতের দিকে এগোচ্ছি। তাই আমি বলবো যে পেছনের দিকে বারবার ফিরে না যে পেছন থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়াই মনে হয় বুদ্ধিমানের কাজ। আমি এই আলোচনার মাঝখানে আপনাদেরকে শুধু একটু জানানোর চেষ্টা করব যে শুধুমাত্র লোকসভা নয়, বিধানসভাতেও এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। কেন? দুই শাসক দলের বিধায়ককে দেখলাম যারা শপথ নেওয়ার জন্য আজকে ধর্নায় বসেছিলেন। কি কাণ্ড বলুন! একদিকে তৃণমূল কংগ্রেস সংসদে বিক্ষোভ করছে স্পিকার ইস্যুতে, আর অন্যদিকে রাজভবনে রাজ্যপাল চাইছেন দুই বিধায়ককে শপথ গ্রহণ করাতে, কিন্তু দুই বিধায়ক যাবেন না, কারণ সেখানে বিধানসভার স্পিকারকে অপমান করা হয়েছে, তাই তারা বিধানসভাতে শপথ নেবেন। সেখানেও আর এক জটিলতা, টানাপোড়েন শুরু হয়েছে। আপনাদেরকে দেখাবো সেই প্রতিবেদন, দেখুন। বরানগর ও ভগবানগোলায় উপনির্বাচন অনুযায়ী দুই তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ ঘিরে চূড়ান্ত টানাপোড়েন। সমস্যার কারণ অনড় দুপক্ষই। রাজ্যপাল চাইছেন রাজভবনে শপথ গ্রহণ করাতে, অন্যদিকে সায়ন্তিকারা চাইছেন কি করতে হবে তা স্পষ্ট করে জানানো হোক। টানাপোড়েন আবহেই ধর্নায় সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রায়াত হোসেন। ধর্নায় বসা সায়ন্তিকাদের প্ল্যাকার্ডে লেখা শপথের জন্য মাননীয় রাজ্যপালের আশার অপেক্ষায় রয়েছি। মানুষের ভোটে জিতেছি, মানুষের জন্য পরিষেবা দেওয়ার জন্য আমরা রাস্তাতেও বসতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দুঃখ এটাই লাগছে যে মানুষের ভোটে জিতে এসেছি, সেটা তো আনন্দের একটা ব্যাপার হতো, আমাদের তো সমস্যা বেড়ে গেল মানুষের ভোটে জিতে। তো বুঝতে পারছি না যে দোষ করেছি কিনা। জিজ্ঞাসা আমাদের রয়েছে যে আমাদেরকে কে শপথ বাক্য পাঠ করাবেন, সেটা আমাদেরকে কেউ বলানি। আচ্ছা, আমরা তো বিধানসভার মেম্বার হয়েছি, সদস্য হয়েছি, আমরা তো রাজভবনের সদস্য হইনি। বিধানসভাতে তো জানাতে হবে মাননীয় রাজ্যপালের অফিস থেকে, তো সেটাও তো জানানো হয়নি। আমাদের স্পিকারের কাছে কোনো ইন্টিমেশনই নেই। তাকে আমরা চিঠিটা দিয়েছি যখন উনি তখন অবগত হয়েছেন। মানে এর থেকে গণতন্ত্রের মানে কি অবস্থা, মানে কি শোচনীয় অবস্থা আর কি হতে পারে। ধর্নায় যোগ দিয়েছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মদন মিত্র, নয়না বন্দ্যোপাধ্যায়। তো আমি যখন এসেছি 2014-তে, আমিও বাই ইলেকশন জিতে এসেছি। আমার কিন্তু নওসার আলী হলে আমার কিন্তু শপথ বাক্য পাঠ হয়েছিল। এইটা যেটা হচ্ছে, যেটা একটা মানুষ এই দাবদাহের মধ্যে জিতে এসেছে, ওরা নতুন, ওদের তো একটা স্পৃহা থাকবে কাজ করার। প্রথমেই এই যে আমি চলে গেলাম, আসতে হবে, আমরা শপথ বাক্য কিন্তু অ্যাসেম্বলির ভেতরেই পাঠ করেছি। বিধানসভায় যখন সায়ন্তিকারা ধর্নায়, তখন রাজ্যপাল সিভি আনন্দ বোস রওনা হয়েছেন দিল্লির উদ্দেশ্যে। মঙ্গলবার রাজভবন জানিয়েছিল বুধবার রাজভবনে সায়ন্তিকাদের শপথের জন্য সমস্ত ব্যবস্থা থাকবে। 3:30 পর্যন্ত অপেক্ষার পরই রাজভবন থেকে দিল্লি রওনা বোসের। সংঘাতের আবহে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দাবি, সংবিধানের স্রষ্টা বলেছিলেন মধ্য মেয়াদে যদি কেউ বিধায়ক হন তাহলে তাকে শপথ বাক্য পাঠ করাতে পারেন বিধানসভা স্পিকার। ওরা আমাকে একটা চিঠি দিয়ে বলেছেন, ওরা রাজ্যপালের কাছে আবেদন করেছেন বিধানসভা থেকে, বিধানসভাতে 12টা থেকে 4টে পর্যন্ত ওরা থাকবেন, রাজ্যপাল যেন তাদের শপথ গ্রহণ এখানেই করেন। যে একটা আমার মনে হয় তিনি একটা চ্যালেঞ্জ গ্রহণ করছেন, একটা চ্যালেঞ্জ দিচ্ছেন মনে হয়, এটা ঠিক করছেন না রাজ্যপাল। যে পার্লামেন্টারি অ্যাক্টিভিটিস, যেমন ওদের যারা ওদের ভোট দিয়ে পাঠিয়েছেন তাদের জন্য যে সমস্ত কাজকর্ম করার সব তারা করতে পারবেন। আমাদের রুলেও পরিষ্কার বলা রয়েছে, এই প্রসঙ্গে অনেক রুলিং রয়েছে। আর আম্বেদকরকে তিনি একটা জায়গায় একটা প্রসঙ্গে তিনি উল্লেখ করেছেন যে যখন মিড টার্ম পোল হলে পরে যারা জিতে আসবে তাদের শপথ গ্রহণ শুধুমাত্র স্পিকারের কাছেই হবে। সুতরাং কনস্টিটিউশনকে মানবো, আর আম্বেদকরের বক্তব্যকে মানবো না, দুটো হতে পারে। সুর আরো চড়িয়ে স্পিকারের মন্তব্য,
জটিলতা নিয়ে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছেন, প্রয়োজনে রাষ্ট্রপতির কাছেও যাবেন। আমি এটা আইনত চিন্তা ভাবনা করবো, আইনজীবীদের সঙ্গে পরামর্শ করব, আমার এখতিয়ার কতটা রয়েছে। এখতিয়ারটা আমাকে দেখতে হবে যে উনি কতদূর যেতে পারেন এবং আমার এখতিয়ার কতটা আছে দেখে আমি সিদ্ধান্ত নেব। এই তো পরিষদীয় গণতন্ত্র, উনি কি চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। সদস্য হবে বিধানসভায় আর শপথ নেবে রাজ্যপালের বাড়ি দিয়ে, রাষ্ট্রপতির বাড়িতে গিয়ে রাষ্ট্রপতি শুধু প্রোটেম স্পিকারকে শপথ দিয়েছিলেন, যাকে লোকসভা নির্বাচনের পরে যারা জিতে এলেন, কিন্তু অন্য কাউকে তিনি শপথ দেন। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, রাজভবন থেকে বিধানসভার স্পিকারকে অপমান করা হয়েছে, তাই তারা কোনোভাবেই রাজভবনে শপথ পাঠ করতে যাবেন না। কিন্তু এই সংঘাত তৈরি হলো কেন? রাজভবনে সবুজ সংকেত না পাওয়ায় আটকে দুই বিধায়কের শপথ। চিঠি পাঠিয়ে রাজভবনে শপথ নিতে আসতে বলা হয় সায়ন্তিকা ও রায়াতকে। অভিযোগ, বিধানসভার স্পিকারকে এ বিষয়ে কিছু জানায়নি রাজভবন। পরে বিধানসভার সচিবালয় থেকে বিধায়ক সংক্রান্ত কিছু তথ্য চায় রাজভবন। ক্ষুব্ধ স্পিকার 20 জুন একটি চিঠি দিয়ে রাজ্যপালকে সাংবিধানিক নিয়ম স্মরণ করান। অন্যদিকে সায়ন্তিকারাও চিঠি দিয়ে রাজ্যপালকে জানান বিধানসভায় শপথ নিতে চান তারা। সেই সংঘাতেই এখন নয়া মোড়, বিধানসভায় ধর্নায় সায়ন্তিকারা আর রাজ্যপাল গেলেন দিল্লি। ক্যামেরায় সৌমেনের সঙ্গে রণজয় মুখোপাধ্যায়ের রিপোর্ট, এনকেটিভি বাংলা। আমি প্রথম প্রশ্নটা করতে চাইবো রাজনৈতিক নেতা না, আমি প্রথম প্রশ্নটা করতে চাইবো বিশ্বজিৎ দাসকে। বিশ্বজিৎ দা, আমি বারবার বহু শোয়ে আলোচনা হয়েছে যে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বক্তব্য, তৃণমূল কংগ্রেসের সরাসরি বক্তব্য, পরোক্ষ বক্তব্য অনুধাবন করে এটুকু আমরা বুঝতে পারি যে নবান্ন বা তৃণমূল কংগ্রেস সবসময় বিজেপি যতদিন কেন্দ্রে থাকবে রাজভবনকে তারা অ্যাভয়েড করতে চায়। এমনকি একথাও আমরা বলতে শুনেছি রাজভবন রাখার আর কোনো প্রয়োজনীয়তা নেই, উনি বিজেপির প্রেরিত দূত, ওনার কথা শোনার দরকার নেই। আচ্ছা, আমি বলছি যতদিন রাজভবন আছে ততদিন কি এই বৈরিতা বা এই কোট আনকোট শত্রুতা যেটা বিজেপিও দাবি করছে সেটা কি যুক্তিসঙ্গত? মানে এটা কি, যদি আমি ধরে নিচ্ছি স্পিকারের অপমান হয়ে থাকে, তাহলে তো রাজ্যপালেরও অপমান। না দেখো, তুমি যদি গণতন্ত্রের কথা বলো, আইনের কথা বলো, তাহলে পারস্পরিক সম্মানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই আলেকজান্ডার আর পুরুর গল্পের মতো। কারণ গণতন্ত্রে যেভাবেই মনোনীত করে পাঠাক না কেন, রাজ্যপাল আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান, কিন্তু তাকেও তো সেই আচরণ করতে হবে সেই মান্যতার জন্য। আজকে এই পরিস্থিতি তৈরি হলো কেন? এবং এই পরিস্থিতি তৈরি হওয়ার ক্ষেত্রে এটা তো এই রাজ্যপাল থেকে শুরু হয়নি, আমরা এর আগেও এই একই ছবি দেখেছি। কিন্তু যে ঘটনা নিয়ে এরকম চরম একটা মতবিরোধ তৈরি হলো, তার দুদিকেরই দৃষ্টান্ত আছে। অর্থাৎ বিধানসভায় শপথ নেওয়ার অনেক রাজ্যে উদাহরণ আছে, আবার একই সঙ্গে রাজভবনে গিয়ে শপথ নেওয়ার এক্সাম্পলও আছে। তাহলে আজকে রাজনীতিটা, গণতন্ত্রের এই যে রাজনীতিকরণ, যে পার্লামেন্টে বিধানসভায় আমি যাব না আর ওরা রাজভবনে আসবে না। আচ্ছা বলো তো, যারা গণতন্ত্র ভালোবাসে, যারা ভারতবর্ষের এই গণতন্ত্রের বিউটি নিয়ে চিৎকার করে সব জায়গায়, তারা কি উত্তর দেবে? শাসক দল তো প্রশ্ন করছে, শাসক দল প্রশ্ন তুলছে যে তারা কাজ করতে পারছে না, জনগণ তাদের নির্বাচিত করেছে। আজকে কেন এই পরিস্থিতি তৈরি হলো? তাহলে আমার মনে হয় যখনই সংবিধানে এরকম সংকট তৈরি হয়, সেই সংকটের সমাধান করে কে, ব্যাখ্যা দেয় কে? আদালত। সুতরাং আদালত সংবিধানের ব্যাখ্যা দেবে। আমার মনে হয় এই ঘটনা শেষ পর্যন্ত আদালত বলবে যে কোথায় শপথ গ্রহণ হবে। কিন্তু যেটা পারস্পরিক বোঝাপড়ায় হয়ে যেত, গণতন্ত্রে যেটা অত্যন্ত কাম্য ছিল, সেটা না হয়ে এটা আস্তে আস্তে আদালতের দিকে যাচ্ছে, আইনসভার দিকে যাচ্ছে, যেটা কিন্তু একেবারেই কাম্য। খানিকটা কি ইগোর লড়াইও? অবশ্যই ইগোর লড়াই, কারণ রাজভবন এবং শাসক এই দুজনেরই কিন্তু ইগোর লড়াই আছে, দুজনেরই যথেষ্ট সদর্থক যুক্তি আছে, তারা প্রত্যেকের যুক্তি প্রতিষ্ঠা করতে পারবে। কেন দুজনেই অপশনটাকে বেছে নিচ্ছেন? মানে ঠিক অপোজিট ডাইরেকশন বা অপশনটাকে বেছে নিচ্ছেন। তুমি দিলে ইগোর লড়াই কেন? কারণ এখানে যদি কেউ পিছিয়ে আসে, তাহলে তারা মনে করছে পিছিয়ে আসা নয়, রাজনৈতিক ভাবে পিছিয়ে আসছে, এই রাজনীতিকে যোগ করে ফেলছে। আমি এই ঠিক এই জায়গাতেই মৃত্যুঞ্জয় তোমার কাছে জানতে চাইবো। আচ্ছা, আমি স্পিকারের বক্তব্যটা শুনলাম, উনি বললেন যে যদি মধ্য মেয়াদে কেউ বিধায়ক হন তাহলে তাকে শপথ বাক্য পাঠ করাতে পারেন বিধানসভার স্পিকার, মানে ইটস অপশন। আমি বলছি কেন দুজন বিধায়ক, জয়ী বিধায়ক রাজ্যপালের কাছে গিয়ে শপথ বাক্য পাঠ করবেন না? কেন অপশনটাকে বেছে নেওয়া হলো? এটা নাম্বার 1 কোয়েশ্চেন। আর 2, একটু আগে তোমরা
স্পিকারের জুরিডিকশন নিয়ে বলছিলেন না যে স্পিকার মানে লোকসভার স্পিকার তিনি কেন ধ্বনি ভোটে বিল ইয়ে করিয়ে দিলেন, স্পিকার নির্বাচন হয়ে গেল, প্রথম স্পিকার কেন করলেন এটা, মানে পক্ষপাতিত্বের অভিযোগ করছিলে। এক্ষেত্রেও দেখো তোমরাও যিনি সংবিধানের রক্ষাকর্তা তাকে অ্যাভয়েড করে বিধানসভার স্পিকারকে দিয়ে শপথ বাক্য পাঠ করানোর জন্য তোমরাও মানে কোথাও একটা স্থির সিদ্ধান্ত নিয়ে বসে আছো। না, প্রথম কথা হলো যে সৈকত বুঝতে হবে যেই দুজন মানুষের দ্বারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছে তাদের দুজনকেই তাদের জনগণের পরিষেবাটা দিতে হবে। এবার অকারণে এই জট তৈরি করছে কিন্তু রাজ্যপাল। মানে প্রথম কথা হলো যে বিধানসভায় দাঁড়িয়ে, যেমন আজকে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি কিন্তু আজকে শপথ বাক্য পাঠ করলেন সংসদে দাঁড়িয়ে। একজন বিধায়ক যিনি মানুষের পরিষেবা দেবে, বিধানসভায় থাকবে, রাজ্যপাল আজকে যদি আসতেন, রাজ্যপাল বিধানসভায় আসতেন, রাজ্যপাল বিধানসভায় আসুন। আজকে যে প্লাকার্ড নিয়ে যে আজকে সায়ন্তিকা বা ভগবানগোলার বিধায়ক রেয়াত হোসেন সরকার যে মানে ওখানে বলছেন বসেছিলেন, সেখানে তো পরিষ্কার বলছেন যে উই আর ওয়েটিং ফর রাজ্যপাল, গভর্নর। তো রাজ্যপাল আসুক, রাজ্যপালের এই জেদাজিদিটা তো বলছেন না না আমরাও বসে আছি দুই নবনির্বাচিত বিধায়ক। আমার বক্তব্য হলো যে রাজ্যপালকে তো এটা জিনিসটা বুঝতে হবে যে আজকে মানুষের কাছে পরিষেবা দেবে কারা, এই দুজন বিধায়ক মানুষের দ্বারা নির্বাচিত। কোথায় গিয়ে আলোচনা করবেন? বিধানসভাতে দাঁড়িয়েই তারা বিধায়ক হয়েছেন বিধানসভাতে আলোচনা করার জন্য। তাহলে আজকে যদি তুমি আমাকে এক কথায় বলো মৃত্যুঞ্জয়, রাজ্যপাল যদি মনে করে থাকেন যে এই দুই বিধায়ককে রাজভবনে এসে শপথ নিতে হবে, এটা কি অন্যায়? না, এটা অন্যায় কি ন্যায়, এটা আমাদের আজকে যে স্পিকার যে কথাটা বললো এটা সংবিধানে কি কি প্রভিশন আছে। না না না, আমি বলছি আমি তার বক্তব্যকে সম্মান দেখিয়ে বলছি যে তিনি কি অন্যায় ভাবছেন, অন্যায় না আইনটা কি অন্যায় ভাবছেন? আমি বলছি সৈকত, অন্যায় কি ন্যায় এই উত্তরটা টিভি শোতে এইভাবে দেওয়া সম্ভব না, কারণ সংবিধানের মাধ্যমে আজকে স্পিকার যেটা বললেন তোমাকে যে সংবিধানের মাধ্যমে কি কি প্রভিশন আছে। ভালো লাগলো এই কারণে যে এটা একটা আইনের লড়াই, আইনের মারপ্যাচ। এটাকে বারবার যেটা বিশ্বজিৎ দা বললেন, তোমার উত্তরটা বিশ্বজিৎ দার বক্তব্যে রয়েছে, যেটা সহজে মিটে যেতে পারতো সেটাকে রাজনীতিতে কনভার্ট করা হলো। সেই কারণে এই উত্তরটা তোমার এই শোয়ে বসে দেওয়া সম্ভব নয়। না 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 সৈকত, আমি বারবার বলছি বিমান আমাদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন যে আমরা আইনি পরামর্শ নিচ্ছি, তার মানে আইনি পরামর্শ নিতে হবে এই জায়গাটায় সংবিধান এক। দ্বিতীয় কথাটা হলো যে রাজ্যপাল তিনি আসতে কি অসুবিধা আছে, এই প্রশ্নটা মনিকাঞ্চন দাকে করব, তার কি অসুবিধা আছে কাছে যাব কংগ্রেসের কাছে। আমি তোমাকে একটা কথা বলি, দেখো এভরিথিং ইজ কাস্টমারি, মানে প্রত্যেকটাই প্রথাগত এবং অনেক ক্ষেত্রে আইনগত নয়। আমি তোমাকে যেটা বলি, 80-র দশক থেকে তুমি যদি দেখে এসো উপনির্বাচনে যতগুলো জয়ী প্রার্থী যে দলেরই হোক, আমাদেরও হয়েছে, তুমি দেখবে সেটা স্পিকার বিধানসভাতে তার শপথ বাক্য পাঠ করেছে। ইতিহাসটা দেখে নিও। এবং সাধারণভাবে যখন একটি সরকার গঠিত হয়েছে, অর্থাৎ অ্যাবসলিউট একটা সরকার, সেই সরকার কিন্তু রাজভবনে গিয়ে শপথ নিয়েছেন বা রাজ্যপাল এসে শপথ গ্রহণ পাঠ করিয়েছেন। ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এইখানেই হচ্ছে রাজনৈতিক, তুমি যে রাজনৈতিক সেন্টিমেন্টালিজম বা ইগোর লড়াই বলছো, সম্ভবত এখানেই রাজ্যপাল যেখানে অনর আছেন, আমার মনে হয় এটা কি প্রয়োজন ছিল? রাজ্যপাল তো বহু ক্ষেত্রেই এই ধরনের বিজেপির আরেকটা এক্সাম্পল দিচ্ছি। ধূপগুড়ি থেকে জিতে আসা ডক্টর নির্মলেন্দু রয়, তার ক্ষেত্রে তুমি দেখেছিলে প্রায় 1.5 মাস এই টানাপোড়েনের পরে উনি শপথ নিতে লাস্ট অফ অল শপথটা নিলেন কিন্তু ওই বিধানসভায় দাঁড়িয়ে। আমার প্রশ্নটা হচ্ছে, যদি ঘটনাগুলো এই পরম্পরাই থাকে তাহলে স্পিকারের ডিসিশন নেই, এটাই তো পরম্পরা। আমি সেটাই বলছি, স্পিকারের কাছে তাহলে শপথ হয়ে যাক, আটকে থাকার কি দরকার? আমি আপনার কাছে জানতে চাইবো মনিকাঞ্চন দাস, সময় বেশি নেই। মনিকাঞ্চন দা, আমি বলছি রাজ্যপাল কি বিজেপির, সবাই বলছে, মানে আমি বিরোধীদের কথা বলছি, আমার কথা নয়, বিরোধীরা বলছেন যে তিনি পদ্মপাল, যেভাবে আগে জগদীপ ধনখড়কে বলা হতো। আমি প্রথমে ওয়ান লাইনার আপনাদের, আমি জানি এটার ওয়ান লাইনের উত্তর হয় না, তবু জানতে চাইছি, আমি জানি আপনি কি বলবেন। উনি কি বিজেপির মোটিভেশন নিয়ে চলছেন, বিজেপির ইগো নিয়ে চলছেন? দেখুন, প্রত্যেক আমরা সারা, আমি না আগে হ্যাঁ না উত্তর চাই, তারপর আপনাকে মূল প্রশ্নটা একদমই না। আচ্ছা, যদি না হয় তাহলে রাজ্যের স্বার্থে উনি রাজভবনে শপথ বাক্য পাঠ করাবেন, বিধানসভা ওনার জুরিডিকশন নয়, বিধানসভায় উনি যেতে পারেন না। বিধানসভা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা নয়, আমাদের বিধানসভা, আমরা যারা 5 জন বসে আছি আমাদের বিধানসভা। ওনার সমস্যা কোথায়? যদি যেটা আলোচনা থেকে বিশ্বজিৎদার কথাটা নেই বলছি, যদি বাংলার কথাই হয় তাহলে নিয়ে নিক না শপথ। রাজ্যপালকে যখন মানছে না, আপনি কিন্তু অ্যাভয়েড করে গেলেন। আপনি বলছেন রাজ্যপাল যাওয়ার দরকার নেই, শপথ নিয়ে নিন, তার মানে রাজ্যপাল যাবে না বিধানসভায়? সেটা রাজ্যপাল বলবে। আমি চাইছি যে বাংলার মানুষের সময় নষ্ট না হোক। আপনার বক্তব্যে বোঝা যাচ্ছে রাজ্যপাল, আপনার বক্তব্যে বোঝা যাচ্ছে আপনারা রাজ্যপালের
এই সিদ্ধান্তকে সমর্থন করছেন না না না, আমি রাজ্যপালের মুখপাত্র আপনার নই তো। বক্তব্যে বলে যাচ্ছি। আমি তো, তুমি যদি বসিয়ে দাও, আমি রাজ্যপাল যদি বিজেপির মুখপাত্র। আমি আপনাকে তৃণমূল প্রশ্ন কংগ্রেস করছি। উনি রাজ্যপালের মুখপাত্র আপনি না, তাহলে রাজ্যপাল বলুন, বিজেপির আপনি মুখপাত্র। বিজেপি বিরোধী আর দলের নেতা রাজভবনটা হিসেবে বিজেপির পার্টি আপনি অফিস। রাজ্যপালের এই ব্যবহারটাকে আপনি সমর্থন আমি করছেন? রাজ্যপালের সমর্থনও সমর্থন করছি না, আবার করছেন। তার বিরুদ্ধে আপনাদের অবস্থান নেই। রাজ্যপালের আপনাদের মুখপাত্র বিরোধী দলের নয়। অবস্থান নেই। যদি আপনাদের তৃণমূল বিরোধী কংগ্রেস দলের অবস্থান না নেই। না, উনি রাজ্যপালের যদি মুখপাত্র তৃণমূল না, কংগ্রেস রাজ্যপাল বিজেপির রাজনৈতিক মুখপাত্র, আর সদস্য রাজভবনটা হয়, পার্টি অফিস। তাহলে নিয়ে নিক না, বিজেপি। শপথ নিয়ে নিক, যেটা আমাদের চন্দনদা বললেন যে এর আগে দেখেছি বিধানসভায় নিচ্ছে, নিয়ে নিক, বিষয় সেটা নয়। কোনো নোটিশ ছাড়া যারা দুবেলা দিন আনি দিন খায় সেই হকারগুলোকে তুলে ব্যাস, দিচ্ছে, চলে গেল। সেইখান থেকে চলে গেল। নজর ঘোরানোর জন্য আজকে এই ব্যবস্থা। আমার কথা, তুমি যদি রাজ্যপালকে না মানো, তুমি শপথ নাও, ঝামেলা মেটাও। বেশ, আমি বুঝতে হকারে- পারছি আগামী কাল থেকে এই যখন আমি শো ইস্যুটা তো করতে বসবো, কতদিন ধরে হচ্ছে? আমি এত টু দা পয়েন্ট উত্তর করলে আমি উত্তর পাবো না, আমার শো মানে অন্যদিকে ডিলেড হয়ে যাচ্ছে। আমি আগামীকাল থেকে এত সোজা প্রশ্ন আর করবো না, আমি ঠিক করেছি, কারণ কোনো নেতা আমার প্রশ্নের সোজা উত্তর দিতে পারছে না, ফলে আমাকেই ট্র্যাক চেঞ্জ করতে হবে। আমি শুধু বিশ্ববিদ্যালয়ের কাছে ওয়ান লাইনার জানতে চাইবো, যদি সবকিছু আদালতে যেতে হয়, স্পিকার আর যদি দেখা যাচ্ছে রাজ্যপালের ঝগড়া নিয়ে, আমি ঝগড়া বলছি কোট আন কোট, অনেকে বলছেন সেটা ধরে নিচ্ছি, বা দুজনের মধ্যে একটা মতানৈক্য হচ্ছে, সেই কারণে যদি আদালতে যেতে হয়, এর থেকে দুর্ভাগ্যজনক তো আর কিছু হবে না। দুর্ভাগ্য না, যারা এটা করছেন পরে সবাই অনুশোচনা করবেন, কারণ যে ক্ষমতা সংবিধান দিয়েছে সেই ক্ষমতার অপব্যবহার হচ্ছে। যদি সব ব্যাখ্যা আদালতই দিয়ে দেবে, তাহলে সংবিধানের আর কোনো প্রয়োজন হবে না, তখন সবকিছু আদালতই আমার উত্তর একটা দেবে। কথা এখানে শুধু বলতে ইচ্ছে করছে, অনুষ্ঠান শেষে রদ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, ভাসে অন্তর্যামী। যাদের জন্য এত কিছু, যাদের জন্য রাজ্যপাল, যাদের জন্য স্পিকার, যাদের জন্য বিধায়ক, তারা কিন্তু এই সবটা দেখে হাসছেন, ভাবছেন, করছেন করুন, তাদের তো পরিষেবা বোতামটা পাচ্ছে না। আমার হাতেই আসবে অকারণে আগামী জয়। কয়েক বছর পর। ফলে এইটা মানুষ কিভাবে নিচ্ছেন, আমার মনে হয় সব রাজনৈতিক দল, সব পদাধিকারী, গণতন্ত্রের কাঠামোয় যারা বসে রয়েছেন, তাদের সবার আগে ভাবা উচিত। আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। নমস্কার।